গল্প শেষ রাতের অতিথি। লেখক মিশকাল মারুফ। দাদি নানি বলতেন, মাঝরাতে দরজায় কড়া নাড়লে নাকি চট করে খুলতে নেই। সেখানে নাকি অশুভ বাতাস ঘোরে। কিন্তু অশুভ বাতাস যে কোনো অদৃশ্য হাওয়া নয়, ওটা যে রক্ত মাংসের একটা মানুষের রূপ ধরেও আসতে পারে, সেটা আজ থেকে ঠিক 8 মাস আগে ঢাকার মিরপুর ডিওএইচএস এর একটা ফ্ল্যাটে আমি আর আমার স্ত্রী হারেমাজায় টের পেয়েছিলাম। সেদিন ছিল বৃহস্পতিবার। ঘড়িতে তখন রাত আনুমানিক 1:45। উইকেন্ডের শুরু, তাই আমার আর আমার স্ত্রীর চোখে কোনো ঘুম ছিল না। আমরা দুজনে লিভিং রুমের সোফায় বসে নেটফ্লিক্সে একটা ক্রাইম থ্রিলার সিরিজ দেখছিলাম। বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে বজ্রপাতের শব্দ। ঢাকার এমন রাতগুলো সাধারণত বেশ শান্ত আর ছমছমে হয়। ঠিক যখন স্ক্রিনের রহস্যটা জমজমাট, তখনই ড্রয়িং রুমের মেইন ডোরটায় কেউ নক করল। খুব মৃদু, কিন্তু স্পষ্ট 4টে টোকা। ঠক, 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 ঠক। আমি আর আমার স্ত্রী একে অপরের দিকে তাকালাম। এই মাঝরাতে কে আসবে? আমাদের ফ্ল্যাটটা 4 তলায়। আমি সোফা থেকে উঠে দরজার দিকে গেলাম। ভেতর থেকে দরজার ফুটো দিয়ে উকি দিলাম। বাইরে করিডোরের প্যাসেজ লাইটটা জ্বলছিল। দেখলাম, দরজার ওপাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বয়স বড়জোর 26 বা 27। পরনে একটা সাধারণ শার্ট আর জিন্স, কিন্তু ছেলেটা পুরো ভেজা। সবচেয়ে অদ্ভুত ছিল তার বসার ভঙ্গি। সে দরজার দেয়ালটায় ভর দিয়ে প্রায় কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তার ঠোঁটের কোণায় লেগে আছে একটা জোর করে টেনে আনা চওড়া হাসি। সেই হাসির সাথে চোখের লাল চাউনিটার কোনো মিল ছিল না। আমি ভেতর থেকেই একটু জোরে জিজ্ঞেস করলাম, কে? কাকে চান? ছেলেটা আই হোলের দিকে তাকালো। মনে হলো সে সরাসরি আমার চোখের দিকে তাকাচ্ছে। সে ফিসফিস করে বলল, ভাইয়া, আমি খুব বিপদে পড়েছি। আমি পাশের ব্লকে থাকি। বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। আমার পেটটা হঠাৎ ভীষণ খারাপ করেছে। আমি আর ধরে রাখতে পারছি না ভাইয়া। একটু বাথরুমটা ব্যবহার করতে দেবেন? প্লিজ ভাইয়া, আল্লাহর ওয়াস্তে দরজাটা খুলুন। তার গলার আওয়াজে একটা অদ্ভুত অনুনয় ছিল। আমার স্ত্রী সোফার পেছনে থেকে ফিসফিস করে বলল, না, দরজা খুলো না। মাঝরাতে অচেনা মানুষ, বিপদ হতে পারে। কিন্তু ছেলেটার অবস্থা দেখে আমার কেমন যেন মায়া হলো। তাছাড়া করিডোরে তো সিসিটিভি ক্যামেরা আছেই, আর আমি নিজেও বেশ স্বাস্থ্যবান। একটা লিকলিকে ছেলে একা এসে আমার কি ক্ষতি করবে? মানুষের বিপদে একটু সাহায্য করা তো আমাদের দায়িত্ব। আমি দরজার লকটা খুলে দিলাম। দরজা খুলতেই একটা সোদা আর ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঢুকে পড়ল। ছেলেটা ঘরের ভেতর এক পা দিল। কাছ থেকে দেখে বুঝলাম, সে শুধু বৃষ্টিতেই ভেজেনি, তার কপাল আর ঘাড় বেয়ে টপটপ করে ঘাম ঝরছে। সে আমার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। ধন্যবাদ ভাইয়া। আপনার এই উপকার আমি জীবনেও ভুলব না। আমি তার হাতের দিকে তাকালাম। হাতটা কেমন যেন কাঁপছিল। আমি হ্যান্ডশেক না করে সরাসরি করিডোরের বাথরুমটা দেখিয়ে বললাম, ওদিকে যান। বেসিন আর কমোড দুইটাই আছে। ধন্যবাদ। ছেলেটা আবার সেই চওড়া, যান্ত্রিক হাসিটা দিল। তার চোখের মণি দুটো যেন স্থির হয়েছিল। সে হনহন করে বাথরুমের ভেতর ঢুকে গেল এবং খট করে দরজাটা লক করে দিল। আমি আর আমার স্ত্রী আবার সোফায় এসে বসলাম। কিন্তু এবার আর টিভি স্ক্রিনে মন বসছিল না। ঘরের ভেতরের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেছে। 10 মিনিট পার হয়ে গেল। বাথরুম থেকে কোনো আওয়াজ নেই। সাধারণত পেট খারাপ হলে ফ্লাশ করা বা পানির শব্দ পাওয়ার কথা, কিন্তু পুরো বাথরুম নীরব। 20 মিনিট পার হলো। এবার আমার স্ত্রী একটু অস্থির হয়ে উঠল। সে বলল, আচ্ছা, লোকটা এতক্ষণ ধরে কি করছে? কোনো শব্দ তো পাচ্ছি না। তুমি একটু গিয়ে নক করো তো। আমি উঠলাম। বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কান পাতলাম। কোনো সাড়া শব্দ নেই। আমি দরজায় হালকা নক করলাম, ভাইয়া, আপনার কি আরো সময় লাগবে? সবকিছু ঠিক আছে তো?
ওপাশ থেকে কোনো জবাব এল না। পুরো পিনপতন নীরবতা। এবার আমার মনের ভেতর একটা খটকা লাগলো। আমি দরজার নবে হাত দিয়ে একটু জোরে ঝাঁকালাম। আমার ধারণা ছিল দরজাটা ভেতর থেকে লক করা। কিন্তু অবাক হয়ে দেখলাম, আমি চাপ দিতেই দরজাটা আলতো করে খুলে গেল। ওটা লক করা ছিল না। আমি দরজার পাল্লাটা সামান্য ধাক্কা দিলাম। বাথরুমের ভেতরের লাইটটা জ্বলছিল। আর ঠিক তখনই আমার নাকের ভেতর একটা তীব্র, চেনা অথচ অচেনা গন্ধ এসে ধাক্কা মারল। কাঁচা রক্তের গন্ধ। দরজাটা পুরোপুরি খুলতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার গলা দিয়ে কোনো চিৎকার বের হলো না, বুকটা ধক করে উঠল। বাথরুমের সাদা কমোড, বেসিন আর মেঝের টাইলস জুড়ে ফিনকি দিয়ে ছুটে যাওয়া রক্ত ছিটকে আছে। আর সেই ছেলেটা, সে বাথটাবের ভেতরে শুয়ে আছে। তার মাথাটা একপাশে ঝুলে পড়েছে, চোখ দুটো সিলিংয়ের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। তার ফর্সা শার্টটা এখন পুরো টকটকে লাল। আর তার গলার ঠিক মাঝখানটায় শ্বাসনালী বরাবর একটা ধারালো রেজার ব্লেড পুরোটা দেবে আছে। রক্ত তখনও টপ টপ করে মেঝেতে গড়িয়ে পড়ছে। সে কোনো বাথরুম ব্যবহার করতে আসেনি। সে আমাদের বাসায় এসেছিল স্রেফ আত্মহত্যা করার জন্য। আমি কয়েক পা পিছিয়ে এসে ড্রয়িং রুমের মেঝেতে বসে পড়লাম। আমার স্ত্রী বাথরুমের ভেতরের দৃশ্যটা দেখেই একটা বিকট চিৎকার দিয়ে সোফায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোনটা বের করে 999 কল দিলাম। আমার হাত রক্তে ভেজেনি, কিন্তু মনে হচ্ছিল আমার পুরো শরীর বরফ হয়ে গেছে। পরের আধ ঘন্টার মধ্যে আমাদের ফ্ল্যাটটা পুলিশ আর ক্রাইম সিনের লোকজনে ভরে গেল। তারা লাশটা উদ্ধার করল। বাথরুমের চারিদিকে হলুদ রঙের CRIMESCENEDONOTCROSS ফিতা দিয়ে দেওয়া হলো। আমাদের দুজনকে আলাদা আলাদা ঘরে বসিয়ে জেরা করা শুরু হলো। পুলিশের ডিটেকটিভ অফিসার আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই ছেলেকে আগে থেকে চিনতেন? কোনো শত্রুতা? আমি মাথা নেড়ে বললাম, না স্যার। খোদার কসম, আমি জীবনেও ওকে দেখিনি। সে জাস্ট বাথরুম ব্যবহার করার কথা বলে ঢুকেছিল। ভোর 4টার দিকে পুলিশ যখন ছেলেটার পকেট থেকে তার আইডি কার্ড আর মোবাইল উদ্ধার করল, তখন আসল সত্যটা সামনে এল। আর সেই সত্যটা জানার পর আমার হরর ট্রমাটা আরো 1000 গুণ বেড়ে গেল। ছেলেটার নাম ছিল আসিফ। সে আমাদের এই ডিওএইচএস এর কোনো ব্লকে থাকতো না। সে থাকতো জিগাতলায়। গত 3 দিন ধরে সে নিখোঁজ ছিল এবং তার পরিবার ধানমন্ডি থানায় একটা জিডি করেছিল। আসিফ ছিল একজন মারাত্মক সাইকোপ্যাথিক ডিপ্রেশনের রোগী। তার ল্যাপটপ এবং সুইসাইড নোটে পুলিশ যা পেয়েছে, তা পড়লে যেকোনো সুস্থ মানুষের মাথা নষ্ট হয়ে যাবে। আসিফ তার ডায়েরিতে লিখেছিল সে একা একা মরতে চায় না। সে এমন একটা জায়গায় মরতে চায়, যেখানে কোনো একটা সুখী পরিবার শান্তিতে ঘুমাচ্ছে বা হাসাহাসি করছে। সে মরার আগে তাদের সেই সুখটা চিরকালের জন্য কেড়ে নিয়ে যেতে চায়। সে লিখেছিল, আমি যখন কোনো অচেনা ঘরে আমার শেষ রক্তটুকু ঢেলে দিয়ে যাব, তখন সেই ঘরের মানুষগুলো বাকি জীবন প্রতি রাতে ঘুমানোর আগে আমার ওই হাসি মুখটা দেখতে পাবে। আমি মরে গেলেও তাদের মনের ভেতর আমি ভূত হয়ে বেঁচে থাকব। সেদিন রাত 1টা থেকে আসিফ আমাদের মিরপুর ডিওএইচএস এর বিভিন্ন বিল্ডিংয়ে ঢুকে দরজায় দরজায় কড়া নেড়েছিল। অনেকেই মাঝরাতে অচেনা মানুষ দেখে দরজা খোলেনি। শুধু আমি নিজেকে বড় দয়ালু আর পরোপকারী ভেবে দরজাটা খুলে দিয়েছিলাম। আজ এই ঘটনার 8 মাস পার হয়ে গেছে। পুলিশ কেসটা ক্লোজ করে দিয়েছে কারণ এটা পরিষ্কার একটা সুইসাইড ছিল। আমরা সেই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে এখন অন্য একটা এলাকায় নতুন বাসায় থাকি। কিন্তু আসিফ ঠিক যা চেয়েছিল, তাই হয়েছে। আমাদের সেই সুখী সংসারটা আর আগের মতো নেই। আমার স্ত্রী এখন একা বাথরুমে যেতে পারে না। বাথরুমের দরজার লক খোলার শব্দ হলেই সে আতঙ্কে শিউরে ওঠে। আর আমি প্রতি রাতে যখন ঘুমাতে যাই, বাইরের বৃষ্টির শব্দের মাঝখানে আমার মনে হয়,
কেউ একজন খুব ধীর পায়ে আমাদের ড্রয়িং রুমের দরজার সামনে এসে দাঁড়াচ্ছে। তারপর দরজায় খুব চেনা 4টে টোকা পড়ছে। ঠক, 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 ঠক। দরজা খুললেই ওপাশে একটা রক্তাক্ত ছেলে দাঁড়িয়ে থাকবে, আর তার ঠোঁটের কোণায় লেগে থাকবে সেই চওড়া, পিশাচের মতো হাসি।